কারো কথা শুনে কখনো সময় ব্যয় করবেন না। হতে পারে আপনার শোনা কথাটা ভুল, তবে যদি আপনি সেই শোনা কথা শুনে আপনার সময় নষ্ট করে থাকেন, তাহলে সেটা মূর্খতার পরিচয়। মনে রাখবেন, সময়ের মূল্য অনেক বেশি, সেটা সঠিক জায়গায় ব্যয় করাটাই উত্তম কাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। সময় মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর শুরুতেই দেখতে পাচ্ছেন আজকে আর ব্রেকফাস্ট বানাইনি। ঘরের মধ্যে কিছু তৈরি খাবার ছিল, যেগুলো আপনাদের ভাইয়া বাসায় নিয়ে এসছে, তো সেগুলো দিয়েই আজকে বাচ্চাদেরকে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন, এই ব্রেড আর দুধ গরম করে দিয়েছিলাম, যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলাটা একটু বেশি ছিল, তার জন্য শর্টকাটভাবে বাচ্চাদেরকে আজকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি, নিজেও করে নিয়েছি। যেহেতু দিন অনেক ছোট, তো তার জন্য দেখা যায় কি, যদি রান্নাবান্নার প্রেশারটা একটু বেশি থাকে তাহলে তেমন আয়োজন করে ব্রেকফাস্টটা করা সম্ভব হয়ে ওঠে না। এই তো দুপুরে রান্নার আয়োজন করছি। এখানে সিনার মাংসটা ছিল গত শুক্রবারই, কিন্তু আমি বলেছিলাম সিনার মাংসটা আমি রেখে দিয়েছি, তো ভাবলাম এটা রান্না করে নিই। আপনাদের ভাইয়া বলছিল মাংসটা রান্না করে নিতে, তো তার জন্য এটা মাখিয়ে রান্নাটা বসিয়ে দেব। এই তো এখন আমি চুলাতে এটা বসিয়ে দিলাম। সংসার জীবনে গৃহিণীদের অনেক কাজের ব্যস্ততায় সময় পার করতে হয়, অনেক দায়িত্ব, সংসারের প্রেশার, সব কিছুই কিন্তু একজন গৃহিণীর পালন করতে হয়। সত্যি বলতে এত কিছু বুঝতাম না যদি না ইউটিউবে আসতাম, প্রিয় আপুদের ভিডিও দেখতাম, তাদের কথা শুনতাম, তাদের সুন্দর সুন্দর ব্লগ না দেখতাম। এমন না যে আগে কোনো কাজকর্ম করতাম না সংসারের। আমি যা কাজ আপনাদের কাছে শেয়ার করি, ঠিক সেম কাজ আমি আগেও করতাম, তবে পার্থক্য এটাই, আগে শেয়ার করতে পারতাম না, এখন শেয়ার করি। আগে নিজের কাজের কোনো মূল্য দিতাম না, যেভাবে মনে সেভাবে কাজকর্ম করতাম। এমনকি আমার করা কাজগুলো কারো চোখে পড়তো না। বিষয়টা খুব খারাপ লাগতো, কারণ দিন শেষে যখন এই কথাটা শুনতাম, সারাদিন কি করো, বাসায় বসেই তো থাকো আর রান্নাটাই তো করো, কিন্তু রান্না বান্না ছাড়াও যে আরও অনেক কাজ একজন গৃহিণীর করতে হয়, সেটা কিন্তু কারো চোখেই লাগতো না। সত্যি বলতে এই সব কথাগুলো খুব গায়ে লাগতো। তো একটা পর্যায়ে সবটা শোনার পর দেখলাম যে ব্লগিংটা করি। প্রথম কিন্তু রেসিপির ভিডিও দিতাম, তারপরে দেখতাম ব্লগিং আপুরা ভিডিও করে, তাদের যে কথাগুলো তারা শেয়ার করতে পারে। তো যেহেতু বাইরের দেশে থাকি, মনটাও একটু খারাপ খারাপ লাগে। তো একটা পর্যায়ে ভাবলাম যে একটু ব্লগিং করে ব্লগিংয়ের মাধ্যমে দুই এক কথা বললে হতে পারে ভালো লাগতে পারে। তা আস্তে আস্তে সবটা শিখলাম, জানলাম সব আপুদের কাছ থেকে। তবে এমন বলবো না যে অনেকটা শিখে গিয়েছি, শেখার কোনো বয়স নেই, অনেক শেখা বাকি আছে। আমি জানি না আমার ব্লগ দেখতে আসলে কেমন লাগে, তবে আমার প্রিয় আপুরা যখন ভালোবাসা দিয়ে আমাকে কমেন্টগুলো করে, আমার খুবই ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে। রিপ্লাইটা আমি ইচ্ছে করে দেরি করে দিই, কারণ আমি বারবার এই কমেন্টগুলো পড়ি। আমি কোনো ইনকামের আশায় ইউটিউবে আসিনি, আমি জানতামই না ইউটিউব থেকে ইনকাম করা যায়। শখের বসে আসা, জানি না ইউটিউবে আর কতদিন থাকতে পারবো। হতে পারে খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে চলে যেতে হবে আমার, কারণ বর্তমানে অনেক ব্যস্ততার সময় পার করছি। আর বিশেষ করে যেহেতু ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি, দায়িত্বটা বেড়ে গিয়েছে। আগে ফ্রি ছিলাম, বাচ্চা কাচ্চা তো স্কুলে দেইনি, তো এখন যেহেতু ছেলেকে স্কুলে দেওয়া হয়েছে, তার স্কুলে যাতায়াত, তারপর প্রেশার, সবটা মিলিয়ে আমার ইউটিউবের চাইতে ছেলের প্রতি ফোকাসটা বেশি দিতে হচ্ছে। এমনকি ইউটিউবের কারণে ছেলের প্রতি আর সেইভাবে আমি ফোকাসটা দিতে পারছি না। তো তার জন্য এমনও হতে পারে আমি খুব শীঘ্রই চলে যাব। সহজে তো আর ইউটিউব ছেড়ে চলে যাওয়া সম্ভব না। আস্তে আস্তে কিন্তু আমি অনেক কমিয়ে দিয়েছি ভিডিও দেওয়া। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, 2 দিন 3 দিন পর 4 দিন পর একটা ভিডিও আপলোড দিই। তো এমনিতেই তো এত দেরি করে ভিডিও দিলে চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যায়, তো তারপরেও একটা দুটো করে ভিডিও দেই। কারণ আমার কাছে কেন জানি ইউটিউবে যে আপুদের, তাদের অনেক আন্তরিক মনে হয়। মনে যখন হয় যে না একটা ভিডিও দেই, আপুদের একটু মনে করাই যে আমি আছি, তো তখন আবেগে আপ্লুত হয়ে একটা ভিডিও আপলোড করি। এই ইউটিউবে আসার পর আমার এমন কিছু প্রিয় আপুদেরকে পেয়েছি, যাদের ভালোবাসা পেয়ে আমি আসলে অনেকটাই লাকি মনে করি। বান্ধবীর মতো মনে হয়, ফ্রেন্ডের মতো মনে হয়। এমনও আকুলতা পেয়েছি, কিছু বড় বোন পেয়েছি, যারা কিনা এত সুন্দর করে ডাকে। তা অনেক সময় দেখা যায় আমাদের সাংসারিক কাজের ক্ষেত্রে আমাদের নিজেদের অস্তিত্বটাই বিলীন হয়ে যায়। তবে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর এটা আমি বুঝতে পেরেছি যে
আমারও একটা দাম আছে, আমারও একটা কদর আছে, আমারও কিছু কিছু আপুর আছে যারা কিনা আমাকে ভালোবাসে। এই জিনিসটা আমি পেয়েছি। তো এই যে জিনিসটা আসলে এটার জন্যই কিন্তু আমি ইউটিউবে এসেছি। আর এই ভালোবাসা আর মায়ার কারণে চলে যেতে পারছি না। ফিরে আসি, যে একটা ভিডিও দিই, মনে তো চায় প্রিয় আপুদের একটু স্মরণ করাই যে আমি আছি। তবে এটা সত্যি যে আর বেশি দিন থাকবো না, চলে যাব খুব শীঘ্রই। আসলে সংসারের ক্ষেত্রে, সংসারের দায়িত্বের কারণে অনেক ভাবে গৃহিণীদের অনেক শখের জিনিস বিসর্জন দিতে হয়। তো ঠিক সেম আমারও এই শখের ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিতে হবে। হতে পারে আজকে বলতে পারছি, এমনও হতে পারে যখন চলে যাব তখন বলতেও পারবো না যে চলে গিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা করেছি, লোট্টা শুটকি ভুনা। কাঁঠালের বিচি দিয়ে লোট্টা শুটকি ভুনা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এর সাথে চাইলে আপনি অন্য ধরনের দুন্দুল, তারপরে জিঙ্গা, এগুলো অ্যাড করতে পারেন। এগুলি সব কিছু অ্যাড করে কাঁঠালের বিচি দিয়ে যদি আপনি শুটকি ভুনা করেন, খেতে ভীষণ মজা লাগে। আমরা প্রায়ই করি। আর এখানে আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছিলাম, আর অফ স্ক্রিনে মাছটা আমি ভুনা করে নিয়েছি। এটা হচ্ছে সামুদ্রিক মাছ। আমরা বাংলাদেশে জাটকা ইলিশ খাই না, ঠিক সেম এটাকে বলে সামুদ্রিক জাটকা ইলিশ মাছ আর কি। ঠিক সেম ওইরকমই লাগে, আমার খেতে ভীষণ মজা লাগে, ভালোই লাগে এই মাছগুলো খেতে। বিশেষ করে ফ্রাই করে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আর ভুনা এভাবেই খায় এই মাছগুলো, তরকারির মধ্যে দেয় না। ভুনা করে খেলে আর ফ্রাই করে খেলে বেশি ভালো লাগে। তো এই তো আমি মোটামুটি টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে মাছ যেভাবে ভুনা করে আর কি সেভাবেই ভুনা করে নিয়েছি। কালারটা কিন্তু বেশ এসছে মাছের, আর ভুনারে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছে খেতে। দুপুরের রান্না বান্না সব কিছু শেষ করার পর সব সময়ের মতো ভাবলাম একটু বিকেলের দিকে এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি। আজকে আমি একটু গাজরের হালুয়া বানাবো, যেহেতু গাজরের সিজন চলছে। তো সবাইকেই দেখি গাজর দিয়ে কোনো না কোনো একটা কিছু করছে, তাই আমিও ভাবলাম যে একটু গাজরের হালুয়া করি। আর গাজর রেগুলারই আমার ঘরে থাকে, এটা তো আপনারা দেখতেই পেয়েছেন। ভাজির ক্ষেত্রে বা সবজির ক্ষেত্রে আমি গাজরটা ইউজ করি। তো এখানে আমি 2-3টা গাজর ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। অফ স্ক্রিনে গ্রেট করেছি গাজরটা, কিন্তু আমি খুব চিকন সাইডের যে গ্রেটারটা ওইটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা দেইনি, কেন জানি আমার কাছে গাজরের মধ্যে তেজপাতাটা অ্যাড করলে ভালো লাগে না, তার জন্য দেইনি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো এখানে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে। আমি কিন্তু দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গ্রেট করা গাজরগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে গাজরগুলো আমি দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গাজর কিন্তু অনেক হেলদি একটা সবজি, শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার। এটা প্রায় সময় এটা আমার ঘরে রেগুলার থাকে। আমার ছেলে মেয়েরা এমনিতেই কামড়ে কামড়ে গাজর খেয়ে ফেলে, আর গাজর আমিও খেতে খুব পছন্দ করি, প্রায় সময়ই খাই। ডায়েটের ক্ষেত্রে গাজরটাও কিন্তু অনেকটা উপকারী। শসা, গাজর, টমেটো এগুলি আর কি। এখানে কিন্তু আমি পরিমাণ অনুযায়ী সুগারটা অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী সুগারটা অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এখন জাল করে নেব। দুধ আর গাজরের যে মিশ্রণটা, এটা যতক্ষণ না একটু শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে জাল করে নেব। এই যে দেখুন, জাল করতে করতে কিন্তু অনেকটাই কমে এসছে। এই পর্যায়ে চুলার আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে একদমই, তা না হলে লেগে যেতে পারে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এতে করে গাজরের হালুয়াটা খেতে আরও বেশি মজা লাগবে। গাজরের হালুয়াটা গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিয়ে গাজরের হালুয়াটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর হালুয়াটা কিন্তু অনেকটা শুকিয়ে আসবে। গাজরের কালারটা এত সুন্দর ছিল কি বলবো। সাধারণত গাজরের কালার কিন্তু এত সুন্দর হয় না, তবে আমি যে গাজরগুলো নিয়ে এসেছি গাজরগুলো ভীষণ ফ্রেশ। আর এটা কাটার পর কিন্তু আমার হাত লাল হয়ে গিয়েছিল যখন আমি এটা গ্রেট করছিলাম। তখন আমি অনেককেই দেখেছি তারা একটু ফুড কালার ইউজ করেছে, কিন্তু আমি যখন গ্রেট করার পর দেখলাম গাজরের কালারটা ভীষণ সুন্দর। গ্রেট করার পর দেখলাম ফুড কালার ইউজ করতে হবে না, তাই আর আমি ফুড কালার ইউজ করিনি। এত কালার কি বলবো। তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দেখতেই পেয়েছেন ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম। এটা আপনার মর্জি অনুযায়ী যতটুকু বাদাম ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন আপনি। তো এখানে আমি আমার অনুযায়ী বাদামগুলো ইউজ করে নিয়েছি। তো এটা ভাজার পর আমি যে হালুয়াটা বানিয়ে রেখেছিলাম সেই হালুয়াটা আমি এই ঘিয়ের ওপরে দিয়ে দেব।
হালুয়াটা দেওয়ার পর ভালো করে বাদামের সাথে এক এক করে আমি মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কারো গাজরের হালুয়ার রেসিপিটা ফলো করিনি। আমি রেগুলার যেভাবে গাজরের হালুয়া বানাই সেভাবেই আমি আপনাদের কাছে শেয়ার করছি। খুবই সহজভাবে, খুবই ইজিভাবে যেভাবে আমি গাজরের হালুয়াটা বানাই সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। গাজরের হালুয়া বানানো একদমই সিম্পল, এতটাও কঠিন না। অনেককে দেখি, অনেকে বলে গাজরের হালুয়া করা অনেক কঠিন, গন্ধ লাগে, ত্যান। তবে না, আমি কিন্তু গাজরটা সিদ্ধও করিনি। গাজরটা কিন্তু গ্রেট করার পর সাথে সাথে আমি ওই গাজরটা দিয়েই আমি গাজরের হালুয়াটা করেছি, দেখতেই পেয়েছেন। তো এই তো গাজরের হালুয়াটা ভালো করে ঘিয়ের সাথে আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখেছি, দেখতেই পেয়েছেন। তো এক পর্যায়ে জাল করতে করতে যখন দেখবেন স্প্যাচুলার মধ্যে আপনার হালুয়াটা লেগে লেগে যাচ্ছে, প্যান থেকে উঠে যাচ্ছে, তো সেই পর্যায়ে গাজরের হালুয়াটা আমার একদম হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। গাজরের হালুয়া হয়ে যাওয়ার পর এখন আমি বাটিতে সার্ভ করে নেব। যেহেতু বাসার মধ্যে আমি, আমার ছেলে, আমার মেয়ে, তো 3 মা ছেলে মেয়ের জন্যই কিন্তু বেড়ে নিচ্ছি। এমনি তো আপনাদের ভাইয়া একদমই মিষ্টি খায় না, যেই মিষ্টিই বানাই সেটা আমরা 3 জনই রেগুলার খাই, আমাদের জন্যই তৈরি করি। এই তো গাজরের হালুয়া কিন্তু আমার সার্ভ করা হয়ে গিয়েছে। একটু সাজিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য, উপর দিয়ে অল্প একটু পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম ছিটিয়ে দিয়েছি। গাজরের হালুয়াটি কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ ভীষণ মজা হয়েছে। আমার গাজরের হালুয়া রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব সহজেই গাজরের হালুয়া রান্নাটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করেছি। চাইলেই আপনারা গাজরের হালুয়াটা বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।